আলোচনা হচ্ছে এবং সেই আলোচনাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট দর্শক যারা তাদের মধ্যে প্রবল। নাজমুল হোসেন শান্তকে বিশ্বকাপ স্কোয়াড থেকে আসলে অমিট করলেই যেন ভালো হতো। বাংলাদেশ দলটা যখন গেল, নাজমুল হোসেন শান্ত অনেকটা যাবার আগে যে আসলে কনভারসেশন বলি বা প্রেস মিট বলি, সেখানটায় গিয়ে বাংলাদেশের লক্ষ্য কি হওয়া উচিত, সেখানটায় যখন নাজমুল হোসেন শান্ত তার লক্ষ্যের কথা বললেন যে উই আর গোয়িং দেয়ার টু বি চ্যাম্পিয়ন, অনেক সমালোচনা হলো এবং এটাকে অনেকেই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো যে আসলে এভাবে না বললেই পারতেন। তিনি যদি বলতেন যে আমরা একটা ম্যাচ জয় করতে চাই, তিনি যদি বলতেন আমরা দুটা ম্যাচ জয় করতে চাই, তিনটা ম্যাচই আমরা জিততে চাই গ্রুপে যে খেলাগুলো হবে, তখনও কিন্তু এই প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা একটা করে সমালোচনা বের করা হতো, রিয়েলি হতো। তিনি যদি বলতেন যে আমরা পরের স্টেজে যেতে চাই, তখনও সমালোচনা বের করা হতো যে এই মুহূর্তে ইন্ডিয়া পাকিস্তান যে ফর্মে রয়েছে সেই জায়গায় নাজমুল শান্ত এই স্পটটা দেখান কি করে। নাজমুল শান্ত বাংলাদেশের লক্ষ্য কি, সেই প্রশ্নের উত্তরে যাই বলতেন না কেন, সেখানটায় ভাই আমরা সবাই একটা দোষ ধরতাম। সেটা গণমাধ্যম কর্মী হোক, সাধারণ মানুষ হোক, ক্রিকেট প্রশাসক হোক, নাজমুল শান্তর একটা দোষ ধরা আবশ্যকীয় ছিল। আলোচনাটা সেখানটায় না, আলোচনাটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত যদি বাংলাদেশ দলের পার্ট না হতেন, তার পরিবর্তে অনেকেই অনেক অপশন দিচ্ছেন, তারা যদি থাকতো তাহলে দলটা অনেক ভালো হতো। আমার কাছে মনে হয় যে যারা এই অপশনগুলো দিচ্ছেন, যারা এই আলোচনাটুকু করছেন, ওয়ান ডে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর দলে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলছেন, তারা নিশ্চিতভাবেই সিলেকশন প্যানেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেট অপারেশনস, তাকে সিলেকশনের সাথে যে প্রসিডিউর গুলো কাজ করেছে তাদের থেকে অনেক বেশি জ্ঞান রাখেন। আমি ভাই ক্ষুদ্র জ্ঞান রাখি, একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। মানে নাজমুল হোসেন শান্তকে যদি আমরা বাদ দিতে চাই, সেই বাদ তো আমরা দিতেই পারি। বাংলাদেশে বিশ্বকাপ মিশন শুরু হওয়ার আগে একটু সুখবর দিয়ে সেই আলোচনায় যাচ্ছি যে আসলে নাজমুল হোসেন শান্তর প্রপার রিপ্লেসমেন্ট কে হতে পারতো। আপনারা সবাই জানেন যে ট্রফি প্রতিবারই যখন কোনো আইসিসি ইভেন্ট হয় তারা হচ্ছে লাইভ স্ট্রিমিং করে, এবারও সেটা থাকছে, বাংলায় থাকছে, ইংলিশে থাকছে, প্রি অ্যান্ড পোস্ট ম্যাচ অ্যানালিসিস থাকছে, ইনিংস ব্রেকে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকছে। ট্রফিতে আপনাদের থাকতে হবে বাংলাদেশের খেলা, অন্য খেলা, পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি লাইভ দেখার জন্য। নাজমুল শান্তর আলোচনা আমি যেতে চাই। নাজমুল হোসেন শান্তকে যে বাদ দেওয়ার আলোচনা হচ্ছে, সেই আলোচনায় আমার কাছে মনে হয় যে আমরা আসলে অনেক মূর্খতার পরিচয় দিচ্ছি। তার যে ব্যাটিং ক্যারিয়ার সামারি 2024 সালে, সেটা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, সবশেষ ম্যাচ তিনি যেটা শারজায় খেলেছিলেন আফগানিস্তানের বিপক্ষে, যেই ম্যাচটায় বাংলাদেশ জিতেছিল, শান্তু যেখানটায় 76 রান করেছিলেন, সেই পার্টিকুলার ম্যাচে তিনি ছিলেন ম্যান অফ দ্য ম্যাচ। যে ম্যাচটায় বাংলাদেশ দল প্রথমে হেরে গিয়েছিল, শারজাতেই খেলাটা হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে, সিরিজ ডিসাইডার যে ম্যাচটা ছিল সেটা তো আসলে নাজমুল হোসেন শান্ত ইনজুরি কারণে খেলতে পারেন নাই, সেখানটায় তিনি করেছেন 47। প্রথম ম্যাচে 47, তারপরের ম্যাচে 76 করার পরে নাজমুল হোসেন শান্ত ওয়াজ দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ। আমি যদি আরেকটু বলি, তার আগে যে তিনি ম্যাচটা খেললেন শ্রীলঙ্কার এগেনস্টে, সেখানটায় খুব একটা ভালো করতে পারেন নাই, 1 রান করেছেন। তারও আগে যে ম্যাচ খেলেছিলেন সেখানটায় 40, তারও আগের যে ম্যাচটা খেলেছিলেন সেখানটা 122। সবশেষ 5 ইনিংস ওয়ান ডেতে 2024 সালে 122, 40, 1, 47, 76 যোগ করলে হয় 286। যেহেতু অপরাজিত ছিলেন, অন্তত একটা পার্টিকুলার ইনিংসে তার এভারেজ হচ্ছে 71+। একজন ক্রিকেটার 2024 সালে যেই 5টা ওয়ান ডে ইনিংস খেলেছেন, তাতে তার একটা সেঞ্চুরি রয়েছে, একটা হাফ সেঞ্চুরি রয়েছে, দুটা 40+ ইনিংস রয়েছে। 5টার মধ্যে একটা সেঞ্চুরি, একটা হাফ সেঞ্চুরি, দুটা 40+ ইনিংস, বাকি থাকে একটা, সেই এক ইনিংসে করেছিলেন 1 রান। এই ক্রিকেটারকে আপনি বাদ দিবেন? 2024 সালে যেই ক্রিকেটার 5 ইনিংসে করেছেন 286 রান, 71 এভারেজে, বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে একমাত্র ম্যাচ জিতেছিল, সেটাই তিনি ম্যান অফ দ্য ম্যাচ। শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ যে ম্যাচটা জিতেছিল 122 করেছিলেন 129 বলে, সেটাই তিনি ম্যান অফ দ্য ম্যাচ। তাকে আপনারা বাদ দিবেন? সবশেষ 10 ইনিংসে যার একটা সেঞ্চুরি, 3টা হাফ সেঞ্চুরি, 40+ ইনিংস 3টা, তাকে আপনারা বাদ দিবেন? নাজমুল হোসেন শান্ত ফর্ম নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে, নাজমুল হোসেন শান্ত ডেডিকেশনে অনেক প্রশ্ন উঠতে পারে, কিন্তু সেই প্রশ্নগুলো উঠানোর জায়গাটা কতটুকু যৌক্তিক? ওয়ান ডেতে বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান তো এই মুহূর্তে ক্যাপ্টেন নিজেই, তাকে আমরা দল থেকে অমিট করতে চাই। নাজমুল হোসেন শান্ত ছাড়া দলের বাকি সব ক্রিকেটার নাকি ঠিকঠাক রয়েছেন। নাজমুল হোসেন শান্ত কেন বললেন যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই, সেটা একটা বিশাল গুনাহ হয়ে গেছে। শ্রীলঙ্কা যখন 96-এ চ্যাম্পিয়ন হলো, শ্রীলঙ্কান টিমের যে ম্যানেজমেন্ট ছিল, তাদের যে দর্শক ছিল, তাদের কি সেই বিশ্বাসটা ছিল? পুরো বিশ্ব ক্রিকেটের কি এই ধরনের কোনো ধরনের বিশ্বাস ছিল
যখন তারা 96-তে চ্যাম্পিয়ন হয়ে গেল যে তারাই চ্যাম্পিয়ন হবে, শ্রীলঙ্কা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে, হয়েছে তো। আমি বলছি না চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যাবে, কিন্তু আপনি যখন গোল সেট করবেন সেই গোলটা আপনি ছোট সেট করেন তখনও আপনার দোষ, মাঝারি সেট করলে আপনার দোষ। আপনি যদি চোখ রাখেন যে আমরা যাচ্ছি যেহেতু আমরা বেস্ট ট্রাই করবো টু বি দ্য চ্যাম্পিয়ন, সেখানটা আপনার দোষ। আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে। আরেকটা পার্ট নিয়ে আলোচনা করতে চাই, মেহেদী হাসান মিরাজ অবশেষে বাংলাদেশে ওয়ানডেতে মানে ভাইস ক্যাপ্টেন আমরা একজনকে দেখতে পেলাম, এবং সেটা আসলে কতদিন থাকে সেটা একটা দেখার বিষয়। যে মিরাজকে টি-20তে মোটামুটি আসলে রুল আউট করে দেওয়া হয়েছিল, তাকে নিয়ে খুব বেশি আলোচনা করতে, তাকে নিয়ে আগ্রহ বোধ করতেন না একটা সময় সিলেকশনের সাথে যারা জড়িত। সেই মেহেদী হাসান মিরাজ কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টার। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন পজিশনে ব্যাট করবেন সেটাও এখন আলোচনার বিষয়, সম্ভবত নাম্বার 4-এ। বাংলাদেশের যে কজন ওয়ানডেতে, টেস্টে, টি-20তে কনসিস্টেন্ট পারফর্মার রয়েছেন, মেহেদী হাসান মিরাজ তাদের একজন। সবশেষ বিপিএল এ অনেকেই অনেক ভালো পারফর্ম করেছেন, টুর্নামেন্টে সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। সো মেহেদী হাসান মিরাজ শুধুমাত্র অ্যাকর্ডিং টু হিজ পারফরমেন্স না, অ্যাকর্ডিং টু হিজ কনসিস্টেন্সি, অ্যাকর্ডিং টু হিজ ডেডিকেশন, অ্যাকর্ডিং টু হিজ এক্সপিরিয়েন্স, হি ডিজার্ভ সামথিং বেটার। দলে নেতৃস্থানীয় যে গ্রুপটা রয়েছে, লিডারশিপ যে গ্রুপ রয়েছে, মুশফিক মাহমুদুল্লাহরা বেশি দিন থাকবে না, রিয়েলিটি তাই। সেখানটায় তো আপনাকে কাউকে না কাউকে অনবোর্ড করতে হবে। মেহেদী মিরাজের ক্ষেত্রে সবসময় আমরা একটা নাক শিটকানো চিন্তা ভাবনা দেখেছিলাম। অ্যান্ড ফাইনালি মেহেদী হাসান মিরাজকে ভাইস ক্যাপ্টেন্সি অফিসিয়ালি দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় ইটস এ ভেরি গুড ডিসিশন। নাজমুল হোসেন শান্ত ভাবতে পারেন ক্যাপ্টেন, মেহেদী হাসান মিরাজ ভাইস ক্যাপ্টেন, দুজনে ইনফর্ম, দুজনেই দারুণ খেলছেন। নাজমুল হোসেন শান্ত বিপিএল খুব একটা ভালো খেলতে পারেন নাই, সুযোগ পান নাই, কম সুযোগ পেয়ে হলেও রিশাদকে সুযোগ করে দিয়েছেন যে ভাই আমারে খেলেন না ওরে খেলান। সেই রিশাদ হোসেন বিশ্বকাপে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজির ঘোড়া, সেই রিশাদ হোসেন শেষ পর্যন্ত বরিশালকে দারুণ স্লগিং করে ম্যাচ জিতিয়েছে। সেই রিশাদ হোসেন দারুণ একটা কনফিডেন্স নিয়ে সেখানটায় খেলতে যাচ্ছে। নাজমুল হোসেন শান্ত নিজে ওয়ানডেতে ভালো করছেন, মেহেদী হাসান মিরাজ বিপিএল এর টুর্নামেন্টের সেরা হয়েছেন, ওয়ানডে পারফরমেন্সে গত এক বছরে টপ দুজনের একজন। বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতে সমস্যাটা কোথায়? আমি বলছি না যে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়ে যাবে, আমি বলছি না যে নাজমুল হোসেন শান্ত যা বলেছেন তাই ঘটবে, কিন্তু একজন ক্যাপ্টেন যদি বড় স্বপ্ন না দেখেন, একজন অধিনায়ক যদি, একজন যোদ্ধা যদি, লিডার যদি, সেনাপতি যদি বড় স্বপ্ন না দেখেন, তার সহযোদ্ধারা কতটুকু সেই স্বপ্ন দেখার সাহস পাবেন? আবারও বলছি, নাজমুল শান্তকে এই মুহূর্তে টিম থেকে বাদ দিয়ে দেওয়া উচিত, কারণ তার সবশেষ 5 ইনিংসে রান হচ্ছে 122, 40, 1, 47, 76। সবশেষ 5 ইনিংসে তিনি কেন 71 এভারেজে ব্যাট করেছেন? সবশেষ 5 ইনিংসে দুটাই কেন তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন? নাজমুল হোসেন শান্তকে অবশ্যই বাদ দেওয়া উচিত, এবং নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে কাকে ওয়ানডেতে নেওয়া উচিত? আমার কাছে মনে হয় আমাদের 1000টা অপশন রয়েছে।